তার পায়ের ছাপ ধুলাবালির উপর পড়তো, মানুষেরা আড়ালে থাকতো, দেখতেন কোথায় তার পা ওটা পড়েছে, সেইখানকার ধুলাবালি নিয়ে গায়ে মারতেন, মাথায় মারতেন। বুঝতে পারছেন? পরে যখন বাবাজি মহারাজ এটা জানতে পারলেন এইরকম ব্যাপার হচ্ছে, তখন তিনি একটা কাঁথা সংগ্রহ করলেন। কাঁথা বলছেন তো, লোকেরা তো কাঁথা দাঁড়িয়ে না, খুব বড় একটা কাঁথা। কাঁথাটার এক কোণা তিনি তার এক হাতে ধরেন, বাম হাতে, বুঝতে পারছেন? আর তার পিছন দিকে সেই কাঁথাটা মাটির উপর দিয়ে এমন করে যাচ্ছে, তার পায়ের চিহ্ন একবার মিশে যাচ্ছে। কোথায় পায়ের চিহ্ন এরকম ভাবে যেতেন। তারপরে তিনি যখন বৃদ্ধ হইলেন, আর গঙ্গায় যেতে পারেন না, তো স্বয়ং গঙ্গা দেবী তার যে আশ্রম আছে, আশ্রমে আবির্ভূত হয়ে গেলেন। ওটাকে পাতাল গঙ্গা বলে, এবং সিঁড়ি আছে নিচে নামার, নিচে নামলে গঙ্গা জল স্পর্শ করা যায়। এবং গঙ্গায় যখন জোয়ার ভাটা হয়, ওইখানে জোয়ার ভাটায় জল বাড়ে এবং কমে, এখনো আছে। তা আমি প্রথম যখন গিয়েছিলাম অনেক বছর আগে, 82-83 সালে গিয়েছি, তখন ওইখানে যে কেউ গেলে নিচে নামতে পারতেন, জল স্পর্শ করতে পারতেন। কিন্তু এখন ওই সমস্ত জায়গাটা পাকা করে দিয়েছে এবং রেলিং দিয়ে ঘেরাও করে দিয়েছে, কাউকে আর নামতে দেওয়া হয় না। বুঝতে পারছেন? তো সেইখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ গেলেন, তার বন্ধু, পুরানো বন্ধু, আর দুজনকে দেখে এমন করে ধরে আলিঙ্গন করে বললেন, কয়েক প্রহর পার হয়ে গেল, আমার বন্ধু এসেছে রে, আমার বন্ধু এসেছে। যাই হোক, এইরকম দুই বন্ধুর মাঝে মিলন। তারপরে বাবাজি মহারাজ অম্বিকা কালনা থেকে নবদ্বীপে এসে, আপনারা যে পুরাতন ভজন কুটির দেখলেন, ওই জায়গাটা 40 টাকায় কিনলেন এবং মাটির ফেলে বিহারী কৃষ্ণ আর বাবাজি মহারাজ ওইখানে বাস করতে লাগলেন। আর সেই সময় আমাদের ভক্তিগুরু ঠাকুর মহাশয় ওই গোদ্রমে সানন্দ সুগুরু কুঞ্জে থেকে ভজন করতেন। মাঝে মাঝে বাবাজি মহারাজের কাছে আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। আর এই ভক্তিগুরু ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন, মহাপ্রভু সম্বন্ধে জানতে চাইলে নবদ্বীপের গোস্বামীদের কাছে কোথায় মহাপ্রভুর জন্মস্থান তা জানতে চেষ্টা করে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ভক্তিগুরু ঠাকুর তার আত্মজীবনী গ্রন্থে লিখছেন, এখনকার দিনে নবদ্বীপের লোকেরা কেউ মহাপ্রভুর কথা ভাবে না, চিন্তা করে না কি করে উদরপূর্তি হবে, টাকা ইনকাম হবে, সেই চিন্তা তারা করে। তখন ওই ভক্তিগুরু ঠাকুর তার বাড়ির ছাদের উপরে বসে যখন রাত্রিবেলা জপ করতেন, পরপর কয়েকদিন দেখলেন আকাশ থেকে একটা আকাশ আলোক বর্তিকা মাটিতে নেমে এসেছে। পরপর কয়েকদিন দেখলেন। তারপর তার কেরানি বাবুকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম ব্যাপার দেখেছো কিনা? সে বলতে দেখি নাই। তার এক ছেলে বলে, আমি একদিন একটু দেখেছিলাম। পরের দিনে ভক্তিগুরু ঠাকুর নদী পার হয়ে ওই পারে গিয়ে যেখানে জায়গাটা দেখেছিলেন সেখানে গেলেন, গিয়ে দেখলেন সেখানে কয়েকটা তাল গাছ আছে আর খালি তুলসী গাছের বাগান। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কি? ওনারা বললেন, এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, খালি তুলসী গাছের বাগান হয়ে যায়। এবং আমরা প্রাচীন লোকের মধ্যে শুনেছি এইটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, জগন্নাথ মিশ্রের ভবন। তখন ভক্তিগুরু ঠাকুর এই নবদ্বীপ সম্বন্ধে প্রাচীন যত গ্রন্থ আছে, বর্ণনা করা আছে, তা তিনি সংগ্রহ করে তিনি পড়তে লাগলেন। বুঝতে পারলেন এইটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। পরে একদিন এসে তিনি বাবাজি মহারাজের কাছে ওই স্থানের কথা তিনি বললেন। তখন শুনে বাবাজি মহারাজ বলে, তুমি আমাকে ওখানে নিয়ে চলো, আমি ওই জায়গাটা দেখবো। তারপরে তিনি তাকে ঝুড়িতে বসাই ওখানে নিয়ে যাওয়া হলো। আর ওখানে গিয়ে যখন তিনি চক্ষু উন্মিলন করে জায়গাটা দেখলেন, তৎক্ষণাৎ তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এই জন্য বাবাজি মহারাজকে বলা হয় প্রণাম করতে গেলে যে গুরু আবির্ভাব ভূমিস্থান নির্দেশন সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম ছিল জগন্নাথ দাস আয়তে নম। এবং ভক্তিগুরু ঠাকুরকে আজ্ঞা দিলেন, তুমি তাড়াতাড়ি এই স্থানের মহিমা জগতে প্রচার করো, আর এখানে একটা বৃহৎ মন্দিরে নির্মাণ করে গৌরাঙ্গ মহাপুরুষ সেবা প্রকাশ করো। তখন থেকে ভক্তিগুরু ঠাকুর আমাদের সমাজে সেই সময় যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন তাদেরকে একত্রিত করে তিনি এই স্থানের মহিমা প্রচার করলেন এবং নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করলেন। আর বাংলা এবং উৎকল দেশের সমস্ত মানুষের কাছে তিনি আবেদন জানালেন, আপনারা আমার কাছে একটা করে টাকা দেন, সেই টাকা দিয়ে গৌরাঙ্গ মহাপুরুষ জন্মস্থানে একটা মন্দির নির্মাণ করে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা প্রকাশ করব। এইভাবে তিনি সেই কার্য করতে লাগলেন এবং ইংরেজি 1906 সালে ফাল্গুনী পূর্ণিমায় বৃহৎ আকারে এই গৌর পূর্ণিমা উৎসব সেখানে উদযাপিত হলো
এবং সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু মদন মোহন এবং গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, আরেক পাশে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনটা প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা প্রকাশিত হইল। বহু মানুষের স্মরণ হইল পূর্বকালে এই বঙ্গদেশে, যেমন খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুরের দ্বারা শ্রীনিবাস আচার্যের পুরোহিত্যে 6 বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। এটা সেই ফাল্গুনী পূর্ণিমার মতন উৎসব এখানে হয়ে গেল। নিতাই করবে আনন্দে। তারপরে কি হলো, তখন কিছু লোক, এই নবদ্বীপ শহরের লোক, তারা নানা রকম কথা বলতে লাগলো, হিংসা করতে লাগলো। আমরা জানি শাস্ত্রে আছে যে নবদ্বীপ হয়েছে মহাপুরুষ জন্মস্থান, আর সেটা মায়াপুরে হয়ে গেল। কি করে হয়? তখন তারা কি করলো, একজন বাবাজির দ্বারা, যে স্থানটার নাম ছিল রামচন্দ্রপুর, স্থানীয় লোকেরা বলতো কাকড়ার মাঠ, সেখানে তারা প্রাচীন মায়াপুর নাম দিয়ে আরেকটা মহাপুরুষ জন্মস্থানের তৈরি করল। বোঝা গেল? কিন্তু ওইটা আগে হয়েছে। তাই করবে তারপরে বাবাজি মহারাজের কাছে ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। একবার দুইজন ভদ্রলোক, মধ্যবয়স্ক লোক, এসে বাবাজি মহারাজের কাছে বললেন, দেখুন বাবাজি মহারাজ, আমরা তো এই সংসারের অনেক কিছুই দেখলাম, শুনলাম, তো আমাদের আর এই সংসার থাকতে ইচ্ছা করে না। আমরা ভাবছি বাকি জীবনটাই আপনার এই ভজন কুটিরে থেকে হরিনাম করি, সারা জীবনটা আমরা কাটিয়ে দেব। তো বাবাজি মহারাজ বলেন, খুব ভালো কথা, গৌর সুন্দর, কেন সবাইকে এরকম সুমতি দেয় না? আপনাদেরকে সুমতি হয়েছে, সুমতি দিয়েছে, আপনারা এখানে নিশ্চিন্ত মনে থাকুন এবং ভজন করুন। তারা যখন থাকতে লাগলেন, ভজন করতে লাগলেন, সময় মতো প্রসাদ পেতে লাগলেন। আর ওই যে বিহারী কৃষ্ণদাসজি ছিলেন না, উনি সমস্ত রকমের সেবা করতেন। মন্দির আশ্রম প্রাঙ্গণ ঝাড়ু দেওয়া, রান্না করা, এই বিগ্রহের সেবা করা, পূজা করা, ভোগ লাগানো, বাবাজি মহারাজের স্নান করা, কাপড় আদি কাচা, এবং সময় মতো তাকে প্রসাদ দেওয়া, আর মাঝে মাঝে আবার গ্রামে গিয়ে ভিক্ষা করা। এভাবে যখন কয়েকদিন যায়, তখন বাবাজি ওই বিহারী কৃষ্ণদাসজি বললেন, আপনারা এখানে আসছেন, ভজন করছেন, বাবাজি মহারাজ আপনাদেরকে থাকতে অনুমোদন করেছে, তো আমার সাথে আপনারা কেন সেবা কাজে একটু হাত লাগাচ্ছেন না? তখন ওনারা বলে, আমরা এখানে আসছি ভজন করতে, এই সমস্ত কাজ তো আমরা বাড়িতে করে আসছি, এখানে আমরা এই সমস্ত কাজ করবো, এখানে আমরা শুধু ভজন করবো। তখন বিহারী কৃষ্ণদাসজি আর কিছু বললেন না, বাবাজি মহারাজের কাছে গিয়ে বললেন, বাবাজি মহারাজ, আপনি যে এই দুইজনকে এখানে থাকবার অনুমোদন দিয়েছেন, মালায় সংখ্যা নাম করছে এবং প্রসাদও পাচ্ছে সময় মতো, কিন্তু কোনোদিন কোনো সেবা কাজে হাত লাগাচ্ছে না। আজকে যখন আমি তাদেরকে বলতে গেছি, তারা এই কথা বলেছে। শুনে বাবাজি ঠাকুর এলেন। তিনি এসে যখন বাবাজি মহারাজকে প্রণাম করে নিকটে বসেছেন, তখন বাবাজি মহারাজ চক্ষু উন্মিলন করে দেখো, ও তুমি কেদার বাবু এসেছো, তুমি তো কোর্টের ম্যাজিস্ট্রেট আছো, তাই না? তা তোমার কি কোর্টে আমার একটা কেস আছে। এই যে দুইজন ভদ্রলোক, এরা আমার কাছে এসে বললো, আমরা সংসারের অনেক কিছু দেখলাম, শুনলাম, বাকি জীবনটা আমরা ভজন করে কাটাবো। আমিও বললাম, ঠিক আছে, এটা ভজন করার এই কঠিন, আপনারা নিশ্চিন্ত মনে থাকুন এবং ভজন করুন। কিন্তু তারা এখানে হরিনাম ভজন করছে, প্রসাদও পাচ্ছে, কিন্তু কোনো সেবা কাজে তারা হাত লাগাচ্ছে না। আজকে যখন বিহারী কৃষ্ণদাস ওদেরকে বলতে গিয়েছিল, কেন আপনারা সেবা কাজে হাত লাগাচ্ছে না, তখন তারা বলছে যে আমরা এই সমস্ত কাজ তো বাড়িতে করে আসছি, এখানে এসেছি আমরা ভজন করতে, আমরা শুধু ভজন করবো। তা তোমার কোর্টের কেসের বিচারে কি হয়, কি বলে? তখন ভক্তিবিনোদ ঠাকুর তাদের দুইজনকে নিয়ে বসলেন, বললেন, ভজন জিনিসটা কি? যে আমাদের যত রকমের সেবা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম করা। কেউ যদি এক জায়গায় বসে নিরবিচ্ছিন্ন ভাবে হরিনাম করতে পারে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমরা কলিযুগের জীব, অনর্থবিহিত জীব, আমাদের কাউকে যদি কেউ বলে, এই লও মালা, এই লও ছোলা, তুমি এখানে বসে শুধু হরিনাম করবে, তো হরিনাম করতে করতে কতক্ষণ করতে পারবে? কিছুক্ষণ হরিনাম করার পরে দেখা যাবে তার হাই উঠছে, তারপরে ঝিমানি আসছে, তারপরে ঘুমে চিৎপটক হয়ে পড়ে যাবে, ভজনে করে শিক্ষা যাইবে। বুঝেছ? এই জন্য আমাদের আচার্যরা বিধান দিয়েছে, বিগ্রহ সেবা করেছে আশ্রমে, এবং এই বিগ্রহকে কেন্দ্র করে যত রকমের সেবা কাজ আছে, হরিনাম নির্ধারিত সংখ্যক করবে। আর এই যে
কিনা লাউ কুমড়া চাষ করা, পরিচর্যা করা, ফুলের বাগান করা, তুলসী করা, এবং এই প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণ, আশ্রম ঝাড়ু দেওয়া, হারি বাসন মাজা, এবং সবজি আদি অমান্য করা, গ্রাম থেকে ভিক্ষা করে আনা, এই যাবতীয়টাই কাজে হচ্ছে ভক্তির অঙ্গ। বুঝেছো? তো সরাসরি আমরা যেহেতু হরিনাম করতে পারবো না, বৈষ্ণব আচার্যদের নির্দেশ অনুসারে, গুরুদেবের নির্দেশ অনুসারে যাবতীয় যা কিছু কাজ নির্ধারিত সংখ্যক হরিনামও করতে হবে, এই সমস্ত সেবা কাজ করতে হবে। এটাই হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ। এইভাবে তাদেরকে বুঝালে যে ভক্তি জিনিসটা কি আছে। তখন তারা এখন থাকলেন না, চলে গেলেন, সেই খবর আর আমি আর জানতে পারি না। হরে কৃষ্ণ। যাই হোক, তো এইভাবে বাবাজি মহারাজ এই নবদ্বীপ ধামে আছেন, তাদের সেবিত বিগ্রহ এখনো এখানে তাদের ভজন করতে রয়েছে। আর এছাড়া এই নবদ্বীপ শহরে আরেকজন বংশীদাস বাবাজি মহারাজ নামক একজন মহাত্মা ছিলেন। তার জন্মস্থান বাড়ি পূর্ববঙ্গে কিশোরগঞ্জে ছিল।